ওহমস লকে বলা যায় কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। প্রায় 2500 বছর আগে সায়েন্টিস্ট সাইমন ওহম এই ফর্মুলা প্রকাশ করেছেন। আর এই ফর্মুলাতে তিনি কারেন্ট ইলেকট্রিসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আলোচিত 3টা রাশি বা কোয়ান্টিটি নিয়ে আলোচনা করেছেন। তো সেই 3টা রাশি বা কোয়ান্টিটি কী? একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে আই, এরপর হচ্ছে ভোল্টেজ বা হচ্ছে বিভব, আর রেজিস্ট্যান্স বা হচ্ছে আর। তিনি হচ্ছে এই যে 3টা রাশি বা কোয়ান্টিটি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। তো তিনি বলেছেন যখন কারেন্ট বা তড়িৎ প্রবাহ একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাবে তখন সেই কারেন্ট বা তড়িৎ প্রবাহ হবে কি ওই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে আমি যদি বলি এখানে এ হচ্ছে একটা পয়েন্ট আর বি হচ্ছে একটা পয়েন্ট এবং এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, মানে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে ওকে আই। এখনই যে প্রবাহ বা হচ্ছে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লোটা হবে এ আর বি এর বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। তো আমি যদি ধরি এ পয়েন্টের বিভব হচ্ছে ভি এ আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভি বি, তাহলে এ আর বি এর বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স কী হবে? হবে হচ্ছে ভিবি মাইনাস ভিএ। তো আমি ধরি ডেল ভি। সো ডেল ভি হচ্ছে আমার এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। তো এই যে বিভব পার্থক্য এটা যত বেশি হবে তত কারেন্ট ফ্লোটাও কী হবে? বেশি হবে। তো এই যে প্রপোর্শনাল বা সমানুপাতিক বলতে আসলে কি সেটাই বোঝায়। যদি আমরা এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বাড়াতে পারি তাহলে কি হবে? এ আর বি এর মধ্যে কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ কী হবে? বাড়বে। ওকে, তো এই যে প্রপোর্শনাল, আমরা যদি এই প্রপোর্শনাল এখান থেকে উঠাই তাহলে আমরা একটা রাশি পাবো। সেটা কি? আমি লিখতে পারি যে আই ইকুয়াল টু জি ভি। এই জি রাশিটা বা এই যে জি কোয়ান্টিটি এটা অনেকের কাছে পরিচিত নাও হতে পারে। এটা কি বলা হয়? জিকে বলা হয় হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স বা বাংলায় বলে পরিবাহিতা। এই কন্ডাক্টেন্স বা পরিবাহিতা কী জিনিস? আমরা জানি কারেন্ট বা ইলেকট্রিসিটি মানে আসলে ইলেকট্রনের ফ্লো। মানে ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে কি হয়? তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো যায়, তাই না? তো যেসব পদার্থ বা হচ্ছে অবজেক্টের মধ্য দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ যেতে পারে তাদেরকে আমরা কি বলি? কন্ডাক্টর বলি বা পরিবাহক বলি, তাই না? তো সেখান থেকেই মানে কন্ডাক্টর থেকে আসলে কি কন্ডাক্টেন্স আর পরিবাহক থেকে আসলে কি পরিবাহিতা। তাহলে এই নাম থেকে আসলে কি বোঝা যাচ্ছে? কন্ডাক্টর থেকে কন্ডাক্টেন্স, মানে যার তড়িৎ পরিবহন করার বা ইলেকট্রিসিটি ক্যারি করার ক্ষমতা বেশি তার কন্ডাক্টেন্স বেশি। তার মানে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হচ্ছে ইলেকট্রন ক্যারি করার বা তড়িৎ পরিবহন করার যে ক্ষমতা। সব পদার্থ বা অবজেক্টের কিন্তু ইলেকট্রিসিটি ক্যারি করার বা ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার ক্ষমতা কিন্তু সেম না। যেমন আমরা কোনো কারেন্ট ওয়্যার বা হচ্ছে কারেন্টের তার মধ্য দিয়ে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে তামা, তাই না? আমরা কেন তামা ইউজ করি? কারণ হচ্ছে তামার কন্ডাক্টেন্স বা হচ্ছে এই যে পরিবাহিতা সেটা অনেক ভালো। আমরা চাইলে কিন্তু লোহা ইউজ করতে পারতাম, মানে আয়রন ইউজ করতে পারতাম, কিন্তু আয়রনের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স তামার মতো অত ভালো না। তার মানে সব পদার্থের মধ্য দিয়ে সেম পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। কারোর মধ্য দিয়ে খুব ভালো হয়, আবার কারোর মধ্য দিয়ে খুব কম হয় আর কি, বা কম বেশি থাকে আর কি। ওকে, তো এই যে তড়িৎ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন পদার্থের সেটাকে আমরা বলি হচ্ছে কি কন্ডাক্টেন্স বা হচ্ছে কি পরিবাহিতা। এখন যদি বলি এই যে কন্ডাক্টেন্স বা হচ্ছে পরিবাহিতা, এই কন্ডাক্টেন্স বা পরিবাহিতার বিপরীত রাশি কী? বা এই যে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা তার বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কী হবে? কন্ডাক্টেন্স বা পরিবাহিতার বিপরীত শব্দ হবে রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ। কারণ যার রেজিস্ট্যান্স বেশি বা রোধ বেশি তার কিন্তু কন্ডাক্টেন্স বা পরিবাহিতা কি কম। সো আমি লিখতে পারি যে জি ইকুয়াল টু হচ্ছে আমার 1/r, তাই না? মানে আর যদি বাড়ে, আর বাড়লে জি কমবে, জি বাড়লে আর কমবে। সো এই জি এর জায়গায় বসাবো হচ্ছে 1/r। সো আমি লিখবো হচ্ছে আই ইকুয়াল টু জি এর জায়গায় 1/r, এখানে ভি। সো আই ইকুয়াল টু v/r। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওহমস ল থেকে প্রাপ্ত ফর্মুলা। তো আমরা মাত্র ফর্মুলা বের করলাম, এখন আমরা যাচাই করব যে আসলেই এখানে এই ফর্মুলাতে ওহমস যে বলছে যে আই প্রপোর্শনাল ভি এটা ঠিক কি না। বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আই ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক কি
আর আমি এখান থেকে এটা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আরকে এদিকে নিয়ে আসি তাহলে কি হয়, ভি ইকুয়াল টু আই আর, তাই না? ভি ইকুয়াল টু আই আর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ আর আর কি, যদি আই কনস্ট্যান্ট হয়, মানে আমি যদি কোনো সার্কিটে আই কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখি, তাহলে ভি প্রপোর্শনাল টু কী হয়, আর হয়। মানে আমি যদি ভোল্টেজ বাড়াই তাহলে রেজিস্ট্যান্স কী হবে, বাড়বে, বা রেজিস্ট্যান্স বাড়ালে ভোল্টেজ কী হবে, বাড়বে। তো আমরা এই জিনিসগুলো দেখব যে আসলেই ওহমস যা বলেছে এখানে সেই মতো সব কিছু কাজ করে কিনা। ওকে, তো আমরা কিন্তু যখন স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি পড়েছিলাম তখন কিন্তু ভোল্টেজ নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তো যদি পারো সেই ক্লাসটা দেখে আসতে পারো, আর না দেখলেও সমস্যা নেই, আমি এখানে এই কথাটা আবার বলবো। সেটা হচ্ছে, ধরো এটা একটা অবজেক্ট, এখানে কিছু চার্জ আছে। ওকে, ধরলাম এই চার্জের পরিমাণ হচ্ছে 5 কুলম। এই চার্জের পরিমাণ 5 কুলম। এখানে কিছু চার্জ যার পরিমাণ 5 কুলম, এবং এই যে বড় একটা অবজেক্ট এখানেও চার্জের পরিমাণ 5 কুলম। ওকে, বড় একটা অবজেক্ট এখানে চার্জের পরিমাণ 5 কুলম। তো এই যে দুটো অবজেক্ট তাদের মধ্যে চার্জের পরিমাণ সেম, কিন্তু এখানে চার্জের পরিমাণ 5 কুলম হওয়া সত্ত্বেও এখানে ভোল্টেজ কী হবে, বেশি হবে। কারণ কি, ছোট জায়গায় বেশি চার্জ। আমি ধরলাম তার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। কত, 12 ভোল্ট। আর তার ভোল্টেজ কিন্তু কম হবে, সেটা ধরলাম 8 ভোল্ট। ওকে, সো চার্জ সেম হওয়া সত্ত্বেও দুইটা অবজেক্টের ভোল্টেজ কী হতে পারে, আলাদা হতে পারে। আমি যদি এখানে চার্জ বাড়াই, ধরো 6 কুলম, তখন দেখা যাবে যে তার ভোল্টেজ একটু বাড়লো। আমি যদি এটাকে 8 কুলম করি, মানে 5 কুলম থেকে 8 কুলম, তখন দেখা যাবে এটা 8 থেকে 10 ভোল্ট হয়ে গেল, 8 থেকে 10। তখনও কিন্তু এটা সমান হয় নাই। দেখো এখানে যদি আমি একটু চার্জ বাড়াই তাও কিন্তু ওর সমান হচ্ছে না। ওর সমান করার জন্য ওর চার্জ আমাকে আরও বাড়াতে হবে। ক্লিয়ার? তো এই যে এক্সাম্পলটা, এটার সাথে আমরা আরেকটা এক্সাম্পলকে কম্পেয়ার করতে পারি। সেটা কি, তোমাদের খুব পরিচিত এক্সাম্পল। ধরো এখানে কিছু পানি আছে, মানে অল্প পানি, আর এখানে বেশি পানি। আমি এখানে কি করলাম, এখানে আমি 10 জুল তাপ দিলাম বা হিট দিলাম। ওকে, তাপ বা হিট কিন্তু এনার্জি। ক্লিয়ার? আমি এখানে 10 জুল তাপ দিলাম, এখানেও 10 জুল তাপ দিলাম। তো 10 জুল তাপ দেওয়াতে তার টেম্পারেচার হয়ে গেল ধরো 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস। এখন 10 জুল তাপ যদি আমি এখানে দিই, ওর কি 40 ডিগ্রি সেলসিয়াস হবে? অবশ্যই না, আরও কম হবে, কারণ এখানে পানির বেশি। ওকে, তো আমি ধরলাম তার তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এই যে 10 জুল এটা হচ্ছে হিট বা তাপ, আর এই যে 40 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তাপমাত্রা বা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে হিট। এখন আমরা যদি এই পানিতে হাত দিই তাহলে আমরা যে গরম বা ঠান্ডা ফিল করব, এটা আসলে কি, এটা কি হিট নাকি টেম্পারেচার নাকি তাপমাত্রা, কোনটা? তো আমরা যদি এটা হাত দিই, এটা বেশি গরম লাগবে, এটা কি লাগবে, একটু কম গরম লাগবে। তাহলে আমরা যে ফিল করছি এটা আসলে কি, এটা হচ্ছে আসলে এই তাপমাত্রা। আমরা এই হিট ফিল করতে পারবো না। ওকে, আমরা ফিল করি হচ্ছে কি, আমরা ফিল করি তাপমাত্রা বা টেম্পারেচার, এটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। ঠিক সেমভাবে তুমি যদি এই অবজেক্ট দুটো হাত দাও, তাহলে কোনটাতে হাত দিলে বেশি শক লাগবে, এইটাতে তার ভোল্টেজটা কি বেশি। এখানে যদি আমি চার্জ আরও বাড়াই, সাপোজ 5 কুলম থেকে আমি চার্জ বাড়িয়ে করে দিলাম 8 কুলম, 8 কুলম করে দিলাম, তখন দেখা যাবে যে তার ভোল্টেজটা একটু বাড়লো। তার ভোল্টেজ বেড়ে হয়ে গেল কি 10 ভোল্ট। ওকে, তখনও যদি আমি হাত দিই, আমার এখানে বেশি কি লাগবে, শক লাগবে, কিন্তু এখানে কম শক লাগবে, কারণ হচ্ছে এখানে কি ভোল্টেজ বেশি, ভোল্টেজ কম। ক্লিয়ার? তো দেখো এই যে ভোল্টেজ কম বেশি, তাদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে না, এটাই আমাদের দরকার। এখন আমি যদি একটা তার বা ওয়্যার দিয়ে জয়েন করে দিই, ওদেরকে একটা তার বা ওয়্যার দিয়ে জয়েন করে দিলে কী হবে, এখান থেকে এখানে কি যাবে, এখান থেকে এখানে চার্জ যাবে, ভোল্টেজ ট্রান্সফার করা যায় না। এখান থেকে এখানে চার্জ চলে যাবে কিউ। এখানে কত কুলম চার্জ ছিল, 5 কুলম, এখানে কত কুলম, 8 কুলম। এখানে কিন্তু বেশি চার্জ, কিন্তু তারপরেও কী হবে, এখান থেকে এখানে চার্জ যাবে। তো চার্জ গেলে কী হবে, ওর ভোল্টেজ বাড়বে, তাই না? চার্জ গেলে ওর ভোল্টেজ বাড়বে। তো কতক্ষণ পর্যন্ত চার্জ যাবে, যতক্ষণ পর্যন্ত এদের ভোল্টেজ সমান না হচ্ছে। এখানে এক্সাম্পলে আসো, আমি যদি এদেরকে জয়েন করি তাহলে কি হবে, এখান থেকে এখানে কে যাবে, এখান থেকে এখানে টেম্পারেচার বা তাপমাত্রা, সরি এখান থেকে এখানে হিট যাবে, কে যাবে, এখান থেকে এখানে হিট যাবে বা তাপ যাবে। ওকে,
তাপমাত্রা বা টেম্পারেচার যেতে পারে না। তাপমাত্রা বা টেম্পারেচার আমরা ফিল করি, আর এখানে যে ভোল্টেজটা সেটা আমরা ফিল করি, সেটা যেতে পারবে না। যেতে পারবে হচ্ছে কি এখান থেকে এখানে হিট বা তাপ। ওকে, তো কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত এদের টেম্পারেচার সমান না হচ্ছে। ক্লিয়ার? সো এটা বলার কারণটা কি? বলার কারণ হচ্ছে এই যে চার্জ যাচ্ছে, এই যে চার্জ যাচ্ছে, এই চার্জ যাওয়াটাকে আমরা কি বলি? ইলেকট্রিসিটি বলি না? আমরা বলি ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে কি হয়? ইলেকট্রনের স্থানান্তরই আসলে কি? কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ। এখন কথা হচ্ছে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাবে? যাবে হচ্ছে যদি কি হয়, বিভব পার্থক্য বা হচ্ছে কি থাকে, পটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাই না? বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স বা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স থাকে। এখন আমি যদি এদের ভোল্টেজ ডিফারেন্স অনেক বেশি করে দিই তখন কী হবে? দেখা যাবে আরও বেশি চার্জ যাবে। যত আমি ভোল্টেজ ডিফারেন্স বেশি করব তত চার্জ কী হবে? বেশি যাবে। তার মানে ওহমস আসলে এই কথাটাই বলেছে যে আই প্রপোর্শনাল টু কি? ভি। যত ভোল্টেজ ডিফারেন্স বেশি হবে কারেন্ট ফ্লো কী হবে? বেশি হবে। তো এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। ওকে, এবার আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি যে ওহমস যা বলেছে সেটা আসলে ঠিক কিনা। ওহমস বলেছে যে যদি আমরা আই বাড়াই তাহলে কি হবে, বা যদি আমরা ভি বাড়াই তাহলে আই বাড়বে। মানে হচ্ছে ভি যদি বাড়াই তাহলে আইও কী হবে? বাড়বে, তাই না? ভি বাড়ালে আইও বাড়বে। আর ভি যদি বাড়াই তাহলে আরও কী হবে? বাড়বে। বা আর বাড়ালে কী হবে? ভি বাড়বে। এটা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ ভি ইকুয়াল টু কি? আই আর, তাই না? সো আমরা এখন এটাই দেখব এই দুইটা এক্সাম্পল থেকে। ওকে, সো আমরা দেখি এই দুইটা এক্সাম্পলগুলো আশা করি বোঝা গেছে। এটা নিয়ে আমরা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা হচ্ছে আমাদের স্থির তড়িৎ আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা এই যে সার্কিট দুইটা, এই সার্কিট দেখে দেখব যে আসলে ওহমসের যে কথাগুলা বা ওহম যেটা বলেছে সেটা আসলে ঠিক কিনা। তো আমি ধরলাম এখানে আমার একটা সার্কিট, এই সার্কিটে তিনটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে R1, R2, R3। তো আমি তাতে কিছু ভ্যালু দিব। সাপোজ আমি দিলাম হচ্ছে 3, 4, 5। এটা হচ্ছে 3 ওহম, 4 ওহম, আর এটা হচ্ছে আমার 5 ওহম, আর এখানে 60 ভোল্ট। ওকে, এখানে 60 ভোল্ট বিভব পার্থক্য বা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এই যে 60 ভোল্ট বিভব পার্থক্য, ভোল্টেজ ডিফারেন্স, আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স হয় দুইটা পয়েন্টের। এখানে ভোল্টেজ ধরো 40 আর এখানে ভোল্টেজ 20, তাহলে দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 20। তাহলে এই যে 60 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে এই যে এই প্রান্ত আর এই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। আর ভোল্টেজ ডিফারেন্স থাকার কারণে যেটা হবে, ইলেকট্রন বা হচ্ছে ইলেকট্রন বা চার্জ হচ্ছে এদিক দিয়ে যাবে, মানে নেগেটিভ সাইড দিয়ে যাবে, তাই না? আর ইলেকট্রন যদি এদিক দিয়ে পাস করে তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে হবে? কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই দিকে, আই, তাই না? এবং এই যে কারেন্ট ফ্লো সে কিন্তু এই তিনটা রেজিস্ট্যান্স বা রোধ সবার মধ্য দিয়ে যাবে, মানে সবার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো সেম। আমরা কিন্তু এটা বেসিক কনসেপ্ট থেকে জানি যে তিনটা রেজিস্ট্যান্স বা যতগুলো রেজিস্ট্যান্স কী থাকবে? সিরিজ বা হচ্ছে শ্রেণী সমবায় থাকবে, তাদের সবার মধ্য দিয়ে কী যায়? সেম পরিমাণ কারেন্ট যায়, কিন্তু সবার ভোল্টেজ ডিফারেন্স সেম হয় না। আমরা সেটা এখন আলোচনা করব। তো আমরা আগে প্রথমে বের করে ফেলি এই সার্কিটের টোটাল কারেন্ট কত। টোটাল কারেন্ট বের করার জন্য আমার লাগবে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে বের করে ফেলি। এখানে তিনটা রেজিস্ট্যান্স কীভাবে আছে? এখানে তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় আছে। তো আমি বের করি যে RS ইকুয়াল টু আমার হবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। সো আমার 3 প্লাস 4 প্লাস 5, তো কত হচ্ছে আলটিমেটলি? এখানে হচ্ছে 9R3, মান হচ্ছে আমাদের 12 ওহম। ওকে, এটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স। এখন আমি যদি টোটাল কারেন্ট বের করতে চাই, আমি ফর্মুলা ইউজ করব এই যে ওহমস ল, I ইকুয়াল টু V বাই R। সো আমি ইউজ করব I ইকুয়াল টু V বাই R। তো V কত আমার? V হচ্ছে 60, R হচ্ছে 12, I। সো I হবে কত আমার? I হবে হচ্ছে 60/12। সো হয়ে যাবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা আমার কারেন্ট, তাই না? 60 ভোল্টের জন্য আমার কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো এখান দিয়ে সবগুলো রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট যাবে কত? 5 অ্যাম্পিয়ার। এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার, এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার, এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমি যেটা করব, এই যে আমার R1, এই R1-এর দুই পাশে দুটো পয়েন্ট নিব, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে আমি ভোল্টেজ ডিফারেন্স বের করব। ওকে, কারণ হচ্ছে আমি এই চ্যাপ্টারই মনে হয় আগে বলেছিলাম, যখন
কারেন্ট এই R1 রেজিস্ট্যান্স ক্রস করবে তখন হচ্ছে কী হবে, এই যে 60 ভোল্ট এই যে সার্কিটটা, এই সার্কিটের আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ 60 আর এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ 0। এই জন্যই এখানে ভোল্টেজ ডিফারেন্স কত, 60 ভোল্ট। মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 60 ভোল্ট। এখানে 60, এখানকার ভোল্টেজ 60 আর এখানকার ভোল্টেজ 0, তার মানে ভোল্টেজ ডিফারেন্স 60। তো ভোল্টেজ ডিফারেন্স এখানে 60 থেকে 0 হয়ে যাচ্ছে কীভাবে, কারণ এই রেজিস্ট্যান্স। কারেন্ট যখন কোনো একটা রেজিস্ট্যান্স ক্রস করবে তখন ভোল্টেজ ড্রপ করে, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন। তো এই যে R1 ক্রস করার পর এখানে বিভব পতন বা ভোল্টেজ ডিফারেন্স বা হচ্ছে ভোল্টেজ ড্রপটা আসলে কত আমরা সেটা বের করব। এই যে R1 তার রেজিস্ট্যান্স কত, 3 না? তো আমি লিখব যে R1 ইকুয়াল টু 3, R1 ইকুয়াল টু হচ্ছে আমার 3, আর R1 দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এই যে I কারেন্টে যাবে না, যেটা হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে আমি লিখব যে I ইকুয়াল টু 5 এম্পিয়ার। তাহলে চিন্তা করো R1-এর দুই পাশে মানে দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত হবে। আমরা ইউজ করব V ইকুয়াল টু IR। সো আমি লিখব যে V ইকুয়াল টু V1 ইকুয়াল টু I R1। সো আমি লিখব I হচ্ছে 5 আর R1 হচ্ছে 3। সো হবে হচ্ছে 15 ভোল্ট। তার মানে এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কত ভোল্ট, আমার 15 ভোল্ট। তার মানে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে আমার 60 ভোল্ট, এই পয়েন্টে ভোল্টেজ 60 আর এই পয়েন্টে ভোল্টেজ কত, 60 থেকে 15 মাইনাস দাও মানে 45। ব্যাপারটা বোঝা গেল? এই পয়েন্টের ভোল্টেজ, এখানে সব পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 60। ওকে, যখনই আমার এই R1 রেজিস্ট্যান্স আমরা ক্রস করব এখানকার ভোল্টেজ হয়ে যাবে কত, আমার এখানকার ভোল্টেজ হবে 45। মানে 60 থেকে আমি যদি 45 বাদ দিই তাহলে হচ্ছে কত, 15, তাই না? তাহলে হবে হচ্ছে 15। তার মানে এখানকার ভোল্টেজ ড্রপ বা বলতে পারে কি বিভব পার্থক্য বা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স কত, এখানে 15। তো সেমভাবে যদি আমি এখানে R2 এর দুই পাশে ভোল্টেজ ডিফারেন্সটা বের করি, কী বের করব, এই R2 এর দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স যদি আমি বের করি তাহলে কী হবে, R2 দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এই যে 5 এম্পিয়ারে যাবে না? সো আমি বের করে ফেলি। আমি লিখব যে V2 ইকুয়াল টু I R2। এটা হচ্ছে 5 ইন্টু কত হবে আমার, 5 ইন্টু 4 মানে 20 ভোল্ট। আর V3 ইকুয়াল টু কত লিখব, যে I R3, I হচ্ছে 5 আর R3 কত, R3 হচ্ছে 5 মানে হচ্ছে 25 ভোল্ট। তার মানে হচ্ছে এখানে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে প্রথমটায় 15, তারপরেরটায় 20, এখানে 20 ভোল্ট, আর এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার কত, এখানে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 25। ওকে, তো খেয়াল করে দেখো 15 প্লাস 20 প্লাস 25 আলটিমেটলি কত, 60। তো ভোল্টেজ ড্রপ হতে হতে এখানে 15 ড্রপ, এখানে 20 ড্রপ, আর এখানে হচ্ছে 25 ড্রপ। যখন এই R3 ক্রস করে আসবো তখন ভোল্টেজ হয়ে যাবে 0। ওকে, এখানে 60, এখানে 0, টোটাল ভোল্টেজ ড্রপ 60। এই জন্যই এই দুটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, আমার 60। ক্লিয়ার? এবার আমরা ওহমস লতে আসি, যে আমাদের ওহমস লটা বা এই যে আমাদের 2500 বছর আগে, 250 বছর আগে এই যে ওহম আমাদের যে ফর্মুলাটা দিয়েছিল এটা আসলে ঠিক কিনা। অবশ্যই ঠিক। এখানে দেখো রেজিস্ট্যান্স যত বেশি, এখানে রেজিস্ট্যান্স কত আমাদের, R1 হচ্ছে কত, 15 ভোল্ট, তাই না? আর যখন আমরা রেজিস্ট্যান্স বাড়ালাম এখানে R1 হচ্ছে 3 ওহম, যার জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে 15 ভোল্ট। আর এখানে R3 হচ্ছে কত, 5 ওহম, তাই না? তার জন্য ভোল্টেজ ড্রপ কত, 25 ভোল্ট। ক্লিয়ার? তার মানে আমরা যত রেজিস্ট্যান্স বাড়াচ্ছি ভোল্টেজ ড্রপ কী হচ্ছে, বেশি হচ্ছে। এই যত রেজিস্ট্যান্স বাড়াবো ভোল্টেজ ড্রপ কী হবে, বেশি হবে। ওকে, ক্লিয়ার? তার মানে ওহমের এই কথাটা আসলে কি ঠিক। এবার ওহমের এই কথাটা কি ঠিক, এটা যে আমরা যদি ভোল্টেজ বাড়াই তাহলে আইও বাড়বে। ওকে, এটা আমি একটু আগে এক্সাম্পল দিয়েছি যে যদি আমরা দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ বাড়াই তখন কী হবে, তাদের মধ্যে কারেন্ট ফ্লো কী হবে, বেশি হবে। কারণ ভোল্টেজ যদি কম বেশি থাকে তাহলেই কারেন্ট কিন্তু বা চার্জ কিন্তু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়, তাই না? সো সেটাও আসলে সত্যি হবে। তো সেটাও আমরা দেখি যে এখানে যদি আমি ভোল্টেজ যদি
60 ভোল্ট না দিয়ে যদি 120 ভোল্ট দিই, কত দিব আমি? 120 ভোল্ট। আমার রেজিস্ট্যান্স যা ছিল তাই থাকবে, মানে রেজিস্ট্যান্স ফিক্সড। ওকে, তাহলে কী হবে, আমরা কারেন্টটা যদি বের করি হবে হচ্ছে I ইকুয়াল টু V বাই আর। তো V কত? 120 ভোল্ট। আর আর হচ্ছে কত? আর হচ্ছে এই 12 ওহমই রাখবো আমি, 12 ওহম। আলটিমেটলি কত হবে? 10 অ্যাম্পিয়ার। তার মানে দেখো, আমি যখন ভোল্টেজ কত করছি 120, এখানে কত ছিল 60, আমি ভোল্টেজ ডাবল করলাম। তো ভোল্টেজ ডাবল করায় কারেন্ট কত হয়ে গেল? কারেন্ট হয়ে গেল 10। তো খেয়াল করে দেখো, ভোল্টেজ যখন 60, কারেন্ট কত? 5। আর ভোল্টেজ যখন 120, কারেন্ট কত? 10। আমি ভোল্টেজ ডাবল করলাম, মানে 60 থেকে কতটা নিয়ে আসলাম? 60 থেকে আমি নিয়ে আসলাম 120-তে। আর কারেন্ট ফ্লো হয়ে গেল কত? এই 5 থেকে 10। মানে ভোল্টেজ ডাবল করার সাথে সাথে আমাদের কারেন্ট ফ্লো কী হয়ে গেল? ডাবল হয়ে গেল, তাই না? সো আমি যদি এখন 3 টাইমস করি, মানে আমি যদি ভোল্টেজ, এই যে ভোল্টেজ যদি আমি 120 করি আর রেজিস্ট্যান্স আমার আগেরটাই মানে 12, তাহলে কত হবে এটা? এটা যদি আমরা কাটাকাটি করি একটু, যদি 6 দিয়ে যদি কাটি তাহলে কত হয়? এখানে 2 আর এখানে কত? 3, 15। মানে হচ্ছে এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন ভোল্টেজ 60 করলাম তখন কারেন্ট কত? 5। যখন ডাবল করলাম মানে 120, তখন কারেন্ট কত? 10। যখন আমি ভোল্টেজ 3 টাইমস করলাম মানে 180, তখন কারেন্ট কত? 15। তার মানে ভোল্টেজ আমি যে পরিমাণে বাড়াবো, মানে ডাবল করলে কারেন্টও ডাবল হবে, ভোল্টেজ বা বিভব 3 গুণ করলে কারেন্টও কী হবে? 3 গুণই হবে, তাই না? সো আমরা যদি এটাকে একটা গ্রাফে প্লট করি, মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, সাপোজ এইরকম, ধরো এদিকে হচ্ছে আমার, এটা আমার একটা গ্রাফ, এদিকে হচ্ছে আমার ভোল্টেজ আর এদিকে হচ্ছে আমার কারেন্ট I। ওকে, সো আমি প্রথমে ভোল্টেজ কত করলাম? ভোল্টেজ 60, তাই না? তারপর হচ্ছে কত? 120, তারপর হচ্ছে 180। আর এদিকে কারেন্ট আমার কত হলো? 60-তে কত? 60-তে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো আমি এদিকে কিছু মার্কিং করি যে 5, তারপর হচ্ছে 10, তারপরে কত? 15, তারপরে 20। ওকে, সো 60 ভোল্টে আমার কারেন্ট কত? 5। 12-এ কারেন্ট কত? 10। আর 180-তে, এটা 180-তে আমার কারেন্ট কত? 15। ওকে, সো এটা কী হবে? একটা স্ট্রেট লাইন হবে। তো আমরা যত ভোল্টেজ বাড়াবো কারেন্টও কী হবে? কারেন্টও তত কী হবে? বাড়বে, তাই না? তো এই গ্রাফ থেকে আমরা আসলে ওইটাই দেখতে পারি। সো আমি যদি ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ আঁকি, সেটা কিন্তু এখন স্ট্রেট লাইন হবে। তোমাদের ক্লাস 9-10 একটা গ্রাফ ছিল এরকম। ওকে, তো অনেক সময় তোমাকে এক্সামে স্টেমে মানে উদ্দীপকে এরকম গ্রাফে ভোল্টেজ কারেন্ট দিয়ে দিতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে যদি আমরা কি করি, ভোল্টেজ বাড়াই, তাহলে কারেন্টও বাড়ছে, তাই না? তার মানে এই কথাটাও সত্যি। আমরা এখন এই ডায়াগ্রামটাতে যদি একটু দেখি, এখানে হচ্ছে 3টা রেজিস্ট্যান্স R1, R2 আর R3। তারা কীভাবে আছে? প্যারালাল বা হলো সমান্তরাল সংযোগে আছে। তো আমি ওদের কিছু ভ্যালু দিলাম, যেমন এটা হচ্ছে আমার 3 ওহম, 4 ওহম আর 6 ওহম। আর এখানে হচ্ছে 12 ভোল্ট। এটা হচ্ছে আমার বিভব। ক্লিয়ার? সো আমরা এখন যেটা করব, এই যে প্রত্যেকটা রোধ বা রেজিস্ট্যান্স R1, R2, R3 এদের কারেন্ট বের করব। ওকে, তো কারেন্ট বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে I ইকুয়ালস টু V বাই R। এখন আসি, এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করেছিলাম, যে আমরা সবার কারেন্ট জানতাম এবং সবার কী বের করেছিলাম? দুই পাশে দুইটা পয়েন্টের ভোল্টেজ। ওকে, তো এখন কিন্তু আমরা সবার ভোল্টেজ জানি। কীভাবে? কারণ হচ্ছে কতগুলো রেজিস্ট্যান্স বা রোধ যদি সমান্তরাল থাকে, তাহলে তাদের সবার দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকে। এখানে খেয়াল করো, এই যে A পয়েন্ট, B পয়েন্ট, A আর B পয়েন্ট কিন্তু আমার এই যে 3 ওহম তার স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট। এই A আর B হচ্ছে এই 4 ওহমেরও স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট। ওকে, আর A আর B হচ্ছে এই যে 6 ওহম তারও স্টার্টিং আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। তার মানে এখানে সবারই ভোল্টেজ বা বিভব পার্থক্য কত হবে? 12 ভোল্ট হবে। ক্লিয়ার? এখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই। ওকে, তাহলে আমি এখন চাইলে সবার কারেন্ট বের করে ফেলতে পারবো যে কোন রেজিস্ট্যান্স দিয়ে কতটুকু কারেন্ট যায়। এখানে কিন্তু 3টা রেজিস্ট্যান্স দিয়েই সমান কারেন্ট যেত, কারণ তারা কি ছিল? সিরিজ।
কিন্তু এখানে কিন্তু সমান যাবে না। ওকে, তো আমরা দেখি যে আমি যদি প্রথমে R1 এর জন্য কারেন্ট বের করি, আমি লিখব I1 ইকুয়াল টু V/R1। সো V হচ্ছে আমার 12 ভোল্ট, R1 কত 3, তার মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। I2 বের করব V/R2। সো V হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর I3 হবে হচ্ছে আমার V/R3, মানে আমার 12 বাই কত হবে 6, মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার খেয়াল করে দেখি, যত আমার রেজিস্ট্যান্স বাড়ছে, খেয়াল করে দেখো, যত রেজিস্ট্যান্স বাড়ছে তত কারেন্ট ফ্লো কী হচ্ছে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কমে যাচ্ছে। তো ওহমস লতে কিন্তু আমরা সেটা দেখতে পারি, V ইকুয়াল টু IR। আমি যদি I এবং R এর মধ্যে একটা সম্পর্ক দেখি, খেয়াল করে দেখো, I এবং R হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। ওকে, তো আমরা এখানে দেখলাম যত আমরা বিভব পার্থক্য বাড়াবো, এই যেখানে কি দেখলাম, যত বিভব পার্থক্য বাড়াবো বা ভোল্টেজ ডিফারেন্স বাড়াবো তত কারেন্ট বাড়বে, তাই না? যত রেজিস্ট্যান্স বাড়াবো তত কারেন্ট ফ্লো কমবে, মানে রেজিস্ট্যান্স বেশি হলে ওই রেজিস্ট্যান্স বা রোধ দিয়ে কারেন্ট কী যাবে, কম যাবে, তাই না? আবার এখানে কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে যে রেজিস্ট্যান্স বা রোধের মান বেশি তার দুপাশে ভোল্টেজ ডিফারেন্স কী হবে, বেশি হবে। তো এখান থেকে কিন্তু আমরা সব কিছুই বলতে পারি যে I ইকুয়াল টু V/R। ওকে, মানে V হচ্ছে I এর সাথে প্রপোর্শনাল, V বাড়লে I বাড়বে, R এর সাথে I হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। R বাড়লে কী হবে, I কমে যাবে, যেটা আমরা এখানে দেখলাম। ওকে, আর এই যে R যদি বাড়ে তাহলে কী হবে, Vও বাড়বে। R বাড়লে তার দুপাশে কী হবে, ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পতন বা হচ্ছে বিভব পার্থক্য বেড়ে যাবে। ওকে, তার মানে এই যে ওহমস ল, তার প্রত্যেকটা কথাই কিন্তু আসলে কি সত্যি, তাই না? এবং এখানে কিন্তু আমরা খুবই বেসিক কিছু জিনিসপত্র করলাম। বেসিক জিনিসপত্র কেন বলছি, কারণ এই যে একটা রেজিস্ট্যান্স, তার দুপাশে আমি কী বের করেছি, ভোল্টেজ ডিফারেন্স। তোমাদের ম্যাথে কিন্তু প্রায় দেখা যাবে যে এই জিনিসগুলো তোমাদের করতে হবে। ওকে, তো এই যে ওহমস ল, এটা কিন্তু খুবই দরকারি একটা ফর্মুলা। তুমি যদি কোনো একটা রেজিস্ট্যান্স দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা জানো, তুমি তার দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারবা। এবং MCQতে এগুলো ফ্রিকুয়েন্টলি আসে, MCQতে অ্যাডমিশন বলো, বোর্ড এক্সাম বলো। ওকে, আর যদি কোনো রেজিস্ট্যান্সের দুপাশে কি জানো, ভোল্টেজ ডিফারেন্স জানো, এই ওহমস ল দিয়ে তুমি কী বের করতে পারবা, ওই রেজিস্ট্যান্স দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে পারবা। এবং এই যে সার্কিট টাইপের যে প্রবলেম, আমরা এই চ্যাপ্টারে যখন থিওরি পার্ট শেষ করে আমাদের ম্যাথ পার্টে যাব, তখন এরকম সার্কিট টাইপের আরও কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করব। ওকে, কিন্তু তার জন্য তুমি যতই কমপ্লেক্স প্রবলেম সলভ করো, তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে। ওকে, আর বেসিক হচ্ছে এগুলা। তো আশা করি ওহমস ল সম্পর্কে অনেক নতুন কিছু আমরা জানলাম। ওকে, সেটা তোমাদের কাজে লাগবে আশা করি। তো এরপর হচ্ছে আমরা যাব রেজিস্ট্যান্স নিয়ে, আমরা কিছু কথাবার্তা বলবো যে একটা অবজেক্টের রেজিস্ট্যান্স কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, এবং রেজিস্ট্যান্সে কিছু ফর্মুলা দেখবো, খুবই সিম্পল ফর্মুলা, তোমরা ক্লাস 9 এগুলো দেখে আসছো আসলে।